প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক নিয়মিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। আজ আমাদের আলোচনার বিষয়বস্তু রপ্তানি বাণিজ্যের কেমন পরিস্থিতি, কেমন আছে রপ্তানি বাণিজ্য খাত, এই বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি জনাব আশরাফ আহমেদকে, এবং আমাদের সাথে যুক্ত হবেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রেসিডেন্ট ফজলে শামীম আহসান। আমি শুরুতেই স্বাগত জানাই জনাব আশরাফ আহমেদ আপনাকে আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। প্রিয় দর্শক, আর এই আলোচনায় এগিয়ে নিতে আপনাদের সঙ্গে থাকবো আমি সুলতান মাহমুদ। ফিরবো আলোচনায়, তার আগে জানিয়ে রাখতে চাই দেশের ব্যবসা বাণিজ্য কোনভাবে, কোথায়, কিভাবে চলছে সেটি নিয়ে একটি আলোচনা বছর জুড়েই ছিল। বাণিজ্যিক পরিস্থিতি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অঙ্গনে কেমন যাচ্ছে এবং কতগুলো বাধা আমাদের সামনে বিভিন্ন সময় এসছে এবং সেগুলোকে আমরা কিভাবে ডিঙোতে পারবো বা অতিক্রম করতে পারবো সে নিয়েও সরকারের ভেতর থেকে, বাইরে থেকে এবং বেসরকারি খাত থেকেও নানামুখী প্রচেষ্টা চলেছে টানা বছর জুড়ে। কিন্তু তারপরও আমাদের রপ্তানি খাতে পরিস্থিতিটা কি, কেন আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য ছুঁতে পারছি না, সেই বিষয় নিয়ে আলোচনা করব। শুরুতেই জনাব আশরাফ আহমেদ, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি দেশের অন্যতম ব্যবসায়ী সংগঠন, বিশেষ করে যারা রপ্তানি করে তাদের সাথে আপনার সম্পর্কটা নিবিড়, আপনি নিজেও একজন ব্যবসায়ী, সে ঢাকা চেম্বার অফ কমার্সে নেতৃত্ব দিয়েছেন। কী অবস্থা আমাদের অ্যাজ এ হোল রপ্তানি খাতের অবস্থা কোথায়, আমাদের রপ্তানি বাণিজ্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে? ধন্যবাদ। একটু যদি আমরা পিছন থেকে তাকানো শুরু করি, গত বছর মানে আমাদের যে জুলাই টু জুন 2025 যে অর্থ বছরটা ছিল, সেই তুলনায় কিন্তু আমরা দেখছি যে আনুপাতিক হারে জুলাই মাসের পর থেকে আসলে রপ্তানির গতি ধীরে ধীরে কমে আসছে। এটার একটা প্রধান কারণ হলো এপ্রিল মাসের প্রথমে যখন ট্রাম্প ট্যারিফ ঘোষণা করা হলো, তখন কিন্তু বিশেষ করে ইউএস ইম্পোর্টার যারা বাংলাদেশ থেকে যারা ইম্পোর্ট করেন, তারা কিন্তু সবাই ডিসাইড করলেন যে যদি 20% কিংবা 40% ট্যারিফ যদি ধার্য হয়, তাহলে জুলাই মাসের 1 তারিখ থেকে যখন এটা ধার্য হবে তার আগেই যতখানি সম্ভব শিপমেন্ট করে ইনভেন্টরি বাড়িয়ে নেওয়া। সো ফলে দেখা গেল তারা যেখানে হয়তোবা মাসে $4 বিলিয়ন ইম্পোর্ট করতেন বাংলাদেশ থেকে, সেটা হঠাৎ করে দেখা গেল $5 বিলিয়ন $6 বিলিয়ন লেভেলে চলে গেল। এই যে এক্সট্রা যে $2-3 বিলিয়ন যেটা, সেটা কিন্তু গত বছরে আমাদের যখন রপ্তানি চিত্র দেখেছি আমরা, তখন সেখানে দেখা গেল যে রপ্তানি বেশ ভালো গ্রোথ হচ্ছে। কিন্তু জুলাই মাসের পর থেকেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে এক্সেস যে মান্থলি ভলিউম ছিল, এটা গ্র্যাজুয়ালি কমে আসছে এবং এটার লক্ষণ আমরা এখন দেখতে পাচ্ছি যে আসলে মান্থলি বেসিসে এক্সপোর্ট যেটা আমাদের, সেটা বেশ ভালোই কমে যাচ্ছে। এই অবস্থা চলতে থাকলে কিন্তু আমাদের যে রপ্তানিতে বাৎসরিক যে রপ্তানি হয়, সেটাতে একটা বড় ধরনের প্রভাব পড়বে বলে আমরা আশঙ্কা করছি। এমনিতেই এই সময়টাতে একটু সিজনের একটা চাপ থাকে যে আপনার সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আপনার উইন্টার সিজন যেটা, সেটা শিপমেন্ট ইউজুয়ালি কমপ্লিট হয়ে যায়। এই বছর দেখা গেল যে ওই পিকটা হয়ে গেছে আগে, জুলাই মাসের আগে এটার একটা বড় চাঙ্ক চলে গেছে এবং জুলাই মাসের পরে দেখা যাচ্ছে যে ওই সিজনের শিপমেন্ট খুব বেশি হচ্ছে না। এটা গেল একটা মানে ফাইনাল এক্সপোর্টের ইস্যু। সেকেন্ড যেই জিনিসটা আমি মনে করি যেটা এভিডেন্ট না, মানে হেডলাইন নাম্বার থেকে বোঝা যায় না, সেটা হচ্ছে আপনি যদি স্ট্যাটিস্টিক্সগুলো দেখবেন যে তুলার আমদানি কমে গেছে কিন্তু সুতার আমদানি বেড়েছে। মোটের উপরে টোটাল আমদানি বেড়ে গেছে। এটার মানে হচ্ছে যে আমাদের দেশীয় স্পিনাররা যারা তুলা থেকে সুতা উৎপাদন করেন, তারা কিন্তু মার্কেট শেয়ার লুজ করছেন। যে আগে যেখানে দেখা যেত যে ধরা যাক যে 60% অফ ডিমান্ড কিংবা 70% অফ ডিমান্ড দেশীয় সুতা থেকে সুতা উৎপাদনকারীরা সাপ্লাই করছেন, সেই শেয়ারটা কমে আসছে। এটার একটা বড় ড্রাইভার হচ্ছে এনার্জি ক্রাইসিস, কারণ আমরা দেখতে পাচ্ছি যে স্পিনিং মিলগুলো যথেষ্ট পরিমাণে গ্যাস পাচ্ছে না। সো গ্যাস না পেলে তারা তাদের ইলেকট্রিসিটি জেনারেটরগুলো চালাতে পারছে না, চালাতে না পারলে প্রোডাকশন ক্যাপাসিটি শর্টফল হচ্ছে। সো এইটা একটা বড় কন্ট্রিবিউটিং ফ্যাক্টর। এটার নেট রেজাল্ট হচ্ছে যে আমাদের যে নেট এক্সপোর্ট, কারণ আমাদের টোটাল এক্সপোর্টের কিন্তু 100% কিন্তু আমরা নিজেরা প্রডিউস করি না। আপনারা জানেন যে তুলা থেকে শুরু করে অনেক কিছুই আসলে আমাদের ইম্পোর্ট করতে হয়। ওইখানে ওই ইম্পোর্ট কম্পোনেন্টটাও কিন্তু বেড়ে যাচ্ছে, যার ফলে আমাদের যে নেট এক্সপোর্ট যেটা, এক্সপোর্টও কমে আসছে, নেট এক্সপোর্টটা আরও ড্রাস্টিক্যালি কমে যাচ্ছে।
এটা একটা আমি মনে করি একটা বড় ধরনের অশনি সংকেত। এক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক কিছু কাজ করেছে, যেমন ধরেন আমাদের কারেন্সি এই মুহূর্তে কিছুটা হলেও আন্ডার ভ্যালুড আছে, যে বিকজ আমরা দেখেছি যে ওই এগেইন এপ্রিল মাসের পরে হঠাৎ করে দেখা গেল যে ডলারের ভ্যালু অন্য কারেন্সির তুলনায় কমে গেল, কিন্তু বাংলাদেশ টাকার হিসাবে সেটা হয়তো বা কমতে দেওয়া হলো না। বাংলাদেশ ব্যাংক ডলার কিছু মপ আপ করে প্রাইস সাপোর্ট করলেন। ফলে আমরা যেটা আশঙ্কা করছিলাম যে হয়তোবা ডলারের দাম 120 টাকা থেকে কমে 112 টাকা থেকে 15 টাকা লেভেলে চলে যাবে, সেই জায়গাটি সেটা আর হয়নি। এখন 120-122 টাকা লেভেলে ডলারের দামটা বাংলাদেশ ব্যাংকের সাপোর্ট পেয়ে ধরে রাখা আছে। এটার একটা সুবিধা হচ্ছে এটাতে আপনার এক্সপোর্ট কিছুটা হলেও ইনকারেজড হয়, সো এটাও আমরা করে ফেলেছি। কিন্তু এই ইনকারেজটা তো আর্টিফিশিয়াল ইনকারেজ। ইয়েস, অফকোর্স, এটা মানে এগুলো হয় কি যে আপনি এই ধরনের ইন্টারভেনশন, কারেন্সি ইন্টারভেনশন সেন্ট্রাল ব্যাংকগুলোর ক্ষেত্রে কখনোই কিন্তু আসলে বাজারের যেইটা ন্যাচারাল লেভেল যেটা তার বাইরে কোনো একটা জায়গায় সেট করা হয়। যদি সেন্ট্রাল ব্যাংক ঠিক করে যে আমরা ডলার বিক্রি করব, তাহলে হয়তো এটা 10-এ নেমে 110 টাকায় নেমে যাবে। উল্টো সেন্ট্রাল ব্যাংক কিনছে, ফলে যেটা হচ্ছে ডলারের দাম বেশি থাকছে। কিন্তু আপনার সেন্ট্রাল ব্যাংক বললো, ঘোষণা দিল যে বাজার ভিত্তিক করা হবে, ফ্লোটিং এক্সচেঞ্জ রেট যেটিকে আমরা বলি, সেটি বলে যখন সেন্ট্রাল ব্যাংক কিনে নেয়, এটিকে আপনি কিভাবে সাধুবাদ জানাবেন? না দেখুন, দুই ধরনের ইস্যু। আপনি যখন বাজার ভিত্তিক করছেন, বাজার থেকে যদি সেন্ট্রাল ব্যাংক কিনে নেয়, সেটা কিন্তু বাজার ব্যবস্থার বাইরে কিছু হচ্ছে না। ফলে যখন সেন্ট্রাল ব্যাংক বলে যে আমরা এক বাজার ভিত্তিক ডলার মেকানিজমে আছি, কিন্তু সেন্ট্রাল ব্যাংক নিজে ইন্টারভিন করে, মানে হয় বিক্রি করেন অথবা কিনে নেন, সেটা কিন্তু বাজার মেকানিজমের বাইরে না। এটা কিন্তু যে ডলারের রেট সেট করে দিলাম কিংবা এতর উপরে বিক্রি করতে পারবেন না, এত রেট করিডর, এগুলো থেকে বেরিয়ে এসছে সেন্ট্রাল ব্যাংক। ধন্যবাদ জনাব আশরাফ হোসেন। আমরা এবার একটু যেতে চাই ফজলে শামীম এহসান আপনার কাছে। জনাব ফজলে শামীম এহসান, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি। জনাব ফজলে শামীম এহসান, আমরা কথা বলছিলাম আমাদের রপ্তানি বাণিজ্যের পরিস্থিতি নিয়ে। আপনি নিজে একজন প্রথম সারির রপ্তানিকারক এবং রপ্তানিকারকদের অন্যতম সংগঠন বিকেএমই এর নেতৃত্বে রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রেসিডেন্টের দায়িত্বেও। কি অবস্থা, আমাদেরকে যদি একটু শর্ট করে বলেন আমাদের রপ্তানি বাণিজ্যের বর্তমান পরিস্থিতিটা কি? ধন্যবাদ মহম্মদ ভাই। আসলে আমরা সবাই জানি যে আমাদের ডেটা বলছে যে গত 5 মাস ধরেই আসলে আমাদের রপ্তানি খারাপের দিকে গত বছরের তুলনায়, এবং সেই খারাপটা আসলে যেমন তেমন খারাপ না। আমি যদি উদাহরণ দিয়ে বলি যে গত বছর আমাদের জুলাই আন্দোলন ছিল, সরকারের কারফিউ ছিল, তারপরে আমাদের আশুলিয়া অঞ্চল একটা বড় বৃহৎ রপ্তানিকারক অঞ্চল, সেখানে প্রায় 4-5 মাস সরকারের কন্ট্রোল করতে না পারার কারণে, ব্যর্থতার কারণে আমাদের সেখানে প্রোডাকশন বন্ধ ছিল। তারপরেও সেই তুলনায় এই বছর কম। তাহলে পরিস্থিতিটা কতটুকু ভয়াবহ সেটা আপনারা নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন। এর এক অন্যতম প্রধান কারণ যদি আপনি বলেন যে কি কারণে আপনার আজকে এটা খুব সুন্দর যে উত্তরণের উপায়, বা উত্তরণের উপায়টা কিন্তু কারণটা আসলে জানা দরকার। কারণ কারণটা যদি আমরা না জানি তাহলে তো উত্তরণ করাটা আমরা পথটা খুঁজে পাবো না। কারণটা আসলে দুইটা, একটা হলো আন্তর্জাতিক, আশরাফ ভাই যেটা খুব ক্লিয়ারলি বলেছেন যে ট্রাম্পের ট্যারিফের কারণে একটু সমস্যা আমাদের হয়েছে। এছাড়া আসলে আমেরিকা যেহেতু খুব বড় একটা অর্থনীতি, তার সাথে ইউরোপের অর্থনীতি খুব বেশি জড়িত, এবং আমেরিকার বৃহৎ ট্রেড পার্টনার গুলোর অন্যতম হলো আপনার ইউরোপিয়ান ইউনিয়ন। তো ফলে ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের আসলে ওদের ইকোনমি যেহেতু একটু স্লথ হয়ে গেছে, গতি কমে গিয়েছে, ফলে আমাদের ইউরোপের এক্সপোর্ট প্রধান আমাদের মার্কেট আসলে ইউরোপ, সেখানে আমাদের আসলে একটা সমস্যার সৃষ্টি হয়েছে। সেই সাথে আবার আরেকটা সমস্যার সাথে যোগ হয়েছে যে আমেরিকাতে যেহেতু হাই ট্যারিফ হয়েছে চায়না এবং ইন্ডিয়ার উপরে, ফলে ইন্ডিয়া এবং চায়না এখন ইউরোপ মার্কেটের দিকে দৃষ্টি দিচ্ছে, ফলে সেখানে আমাদের আবার যে কম্পিটিশন সেটা আবার বেড়ে গিয়েছে। ফলে একসাথে এই বেশ কয়েকটা ঘটনার সৃষ্টি হয়েছে। তারপর আমি সেদিন আপনার টকশোতে বলেছি এবং বিভিন্নখানে আমরা বলি যে এই পরিপ্রেক্ষিতে সবাই একটা কোশ্চেন থাকে যে আপনাদের গত 50-40 বছরে তো স্টেডি গ্রোথ ছিলেন, এর ভিতরে অনেক ইরান যুদ্ধ হয়েছে, নানান রকমের কুয়েত আক্রমণ থেকে শুরু করে তেলের দাম বৃদ্ধি, সবকিছুর পরেও কিন্তু আমাদের এই সেক্টর কিন্তু তার গ্রোথ ধরে রেখেছিল, কোভিড বলেন যাই বলেন। এখন সমস্যাটা কোথায়? এখন আবার সমস্যা আমাদের লোকাল সমস্যা, যে আমাদের এই সরকারের যে মিসম্যানেজমেন্ট, এর উপরে আসলে বাইরে আস্থা রাখতে পারছে না। কারণ গত বছর তারা দেখেছে 4-5 মাস লেগেছে ছোট্ট একটা অঞ্চলের একটা শ্রমিক অসন্তোষ ঠিক করার জন্য। তো ফলে যদি এটা সারা দেশে ছড়িয়ে যায় তাহলে সরকারের পক্ষে সেটা কন্ট্রোল করা সম্ভব হবে কিনা, ইলেকশন কবে হবে, আনসার্টেনিটি,
এই জন্য আসলে বায়াররা অনেক অর্ডার আমাদের থেকে অন্য দেশে সরিয়ে নিয়ে গিয়েছে। শুনেছেন এটা একটি অন্যতম কারণ। জনাব ফজলে শামীম হাসান, আমি আবার আসবো। আপনি একেবারে ঠিক বলেছেন যে আসলে অনেকগুলো কারণ আমাদের সাথে যুক্ত হয়েছে এবং তার প্রভাব পড়ছে সরাসরি আমাদের রপ্তানি বাণিজ্যের উপরে। আমরা আবার ফিরবো আলোচনায়, তার আগে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরবো আবার আমাদের এই অতিথিদের সঙ্গে নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কয়টায় আমরা ঢুকবো কয়টায়? আবার 22-এ ঢুকবো। আচ্ছা, এখনো মিনিট ব্রেক দিচ্ছে, হ্যাঁ, তাহলে টক বাইট ছেড়ে দিলে আমরা কফি টফি খেয়ে আসতাম। সিগারেট খাই। আমাকে আমাকে এমন সময় বলছে বাই দ্যাট টাইম আমি আবার আরেক জায়গায় চলে গেছিলাম আর কি। আচ্ছা, নো প্রবলেম। আসো কেমন ভাই? আছে আলহামদুলিল্লাহ, জি। ওনার সাউন্ডটা একটু দেখেন তো, সাউন্ড এমসিআর বা স্টুডিওতে একটু দেখবেন ওনার সাউন্ডটা। হ্যাঁ, সাউন্ডটা একটু খেয়াল করেন। জি, স্ট্যান্ড বাই। আমার সাউন্ডটা কি মানে বেশি হচ্ছে নাকি কম হচ্ছে? একটু লাউড হচ্ছে। লাউড হচ্ছে, গলাটাই লাউড আর কি। না, সুবিধা তো। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার শুরু করছি আমাদের আজকের নির্ধারিত আলোচনা। আমাদের আজকের আলোচনার বিষয় পণ্য রপ্তানি কমছে কেন, উত্তরণের উপায় কি। আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন। আমাদের স্টুডিওতে রয়েছেন ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি জনাব আশরাফ আহমেদ, এবং আমাদের সাথে আরও যুক্ত রয়েছেন বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রেসিডেন্ট ফজলে শামীম হাসান। আমি আবার আলোচনায় ফিরতে চাই জনাব আশরাফ আহমেদ আপনাকে দিয়ে। আমাদের যে এই যে রপ্তানি বাণিজ্যের আমরা যে টানাপোড়েন আমরা দেখছি, আপনি যে তথ্য উপাত্ত দিয়েছেন তাতে অনেকটাই স্লোত হয়ে গেছে আমাদের রপ্তানি বাণিজ্য। এর অন্যতম কারণ কি এরকম যে আমরা একটি পণ্যের উপরেই নির্ভরশীল রপ্তানিতে, বা অতিমাত্রায় নির্ভরশীল একটি পণ্যের উপরে, সে কারণেই এমন কি? ইয়েস অ্যান্ড নো। দেখুন, এইভাবে ইয়েস কেন বলছি, কারণ আমাদের যে এই মুহূর্তে যে পণ্যটার উপর আমরা নির্ভরশীল, আমাদের তৈরি পোশাক শিল্প, এটার বাজারটা কিন্তু আমেরিকা এবং ইউরোপ এবং এই দুটো জায়গাতেই প্রাইমারিলি কনসেন্ট্রেটেড। ফলে যেটা হয় যে এই মার্কেটগুলোতে কোনো ধরনের ওঠানামা হলে সেটা আমাদেরকে ডাইরেক্টলি এফেক্ট করে। আচ্ছা, এখন যদি আমরা বাস্কেট যদি ডাইভার্সিফাইড থাকতো, ধরা যাক যে হয়তো বা ইলেকট্রনিক্স কিংবা ওরকম অন্যান্য কোনো কনজিউমার প্রোডাক্ট হয়তো বা আমাদের সেকেন্ড বাস্কেট হিসেবে আমরা অ্যাড করতে পেরেছি, তখনও কিন্তু যদি আমাদের ডিপেন্ডেন্সিটা ইউরোপ এবং আমেরিকার উপরে থাকতো, তখনও কিন্তু দেখা যেত যে সেম প্রবলেমগুলো টু অ্যান এক্সটেন্ট একই থেকে যাচ্ছে। যদিও আপনি যদি দেখেন যে গার্মেন্টস এবং আরএমজি মোটামুটি ইউরোপ এবং আমেরিকার প্রত্যেকটা দেশেই কিন্তু আলাদাভাবে ট্রিটেড হয়। যে দেখা যায় যে সমস্ত প্রোডাক্টের ট্যাক্সেশন বাস্কেট এক ধরনের, গার্মেন্টসের জন্য আলাদা করা আছে কিংবা টেক্সটাইলসের জন্য আলাদা করা আছে, বিকজ ওই দেশের ইন্ডাস্ট্রি প্রোটেকশনের ইস্যু আছে।
এই দিক থেকে চিন্তা করলে যদি ডাইভার্সিফাইড প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন থাকতো শুধুমাত্র, তাতে যে খুব বড় ধরনের লাভ হতো তা না। কিন্তু এটা আবার একই সাথে নট ট্রু, কারণ ধরা যাক যেমন ধরুন আমরা যদি আমাদের নেক্সট আরেকটা যে এক্সপোর্ট খাত আছে যেটা এখনো অনেক ছোট, ফার্মাসিউটিক্যালসের দিকে তাকে, ফার্মাসিউটিক্যালসে কিন্তু আপনার মেইন মার্কেটটা ইউরোপ আমেরিকা না আমাদের জন্য, মোটামুটি এটা ডিস্ট্রিবিউটেড পৃথিবীর সমস্ত জায়গায়, এবং বিশেষ করে অন্যান্য গরিব দেশে মার্কেটটা বরঞ্চ রিলেটিভলি বড়। তো ওইভাবে চিন্তা করলে যদি অন্য প্রোডাক্টের ক্ষেত্রে যেখানে আসলে আমাকে মার্কেট ডাইভার্সিফিকেশন দিবে, নট প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, সেটা থাকলে কিন্তু এটা আমাদের জন্য বড় ধরনের একটা সুবিধা হতো। এটা হয়নি, এটা রিয়ালিটি আমাদেরকে মানতে হবে যে আমরা বহু বছর দশক ধরেই চেষ্টা করেছি, কিন্তু আমরা আসলে অল্টারনেটিভ এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন বলতে যেটাকে প্রোডাক্টের বেসিস যেটা বুঝি আমরা, সেটা খুব একটা হয়নি। এর কারণটা কি? আপনারা তো এটিকে নিয়ে ঢাকা চেম্বার অনেক গবেষণা করেছে, অনেক রিসার্চ করেছে। খুব সহজভাবে যদি শুরু করি, গার্মেন্টসে আমাদের যেই মেইন অ্যাডভান্টেজগুলো পাওয়া যায়, যে ট্যাক্সেশন এবং কাস্টমস ইম্পোর্ট এক্সপোর্ট রেস্ট্রিকশনসের ক্ষেত্রে, এই সেম মেকানিজমটা আমরা অন্য ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে পারিনি। গার্মেন্টসের ক্ষেত্রে যেমন ধরেন র ম্যাটেরিয়াল ইম্পোর্ট করা যায় কোনো ট্যাক্স ছাড়া, যেটা আমি হয়তোবা ফার্মাসিউটিক্যালসের ক্ষেত্রে পারবো না, কিংবা লেদারের ক্ষেত্রে পারছি না, কিংবা অন্যান্য যে ইলেকট্রনিক্স আছে সেখানে পারছি না। সো এটা একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু আমরা মনে করি যে এটা আসলে করা উচিত, এবং এটা করলে আমাদের পক্ষে আসলে এক্সপোর্টের যে অন্যান্য প্রোডাক্ট বাস্কেট যেগুলো আছে সেখানে আর একটু ভালো করা সম্ভব হবে। আবার একই সাথে আপনি যদি দেখেন যে কিছু কিছু ইন্ডাস্ট্রিতে আপনার কিন্তু এটা যে শুধুমাত্র কাস্টমস ডিরেগুলেট করলেই কাজ হবে তা কিন্তু না, কিছু কিছু জায়গায় আপনাকে ইনভেস্টমেন্ট করতে হবে। কীরকম? যেমন ধরুন ইলেকট্রনিক্সের ক্ষেত্রে যদি বলি, কিংবা ফার্মাসিউটিক্যালসের ক্ষেত্রে যদি বলি, আপনার কিন্তু বেশ কিছু জায়গায় ইঞ্জিনিয়ারিং কিংবা R&D ডেভেলপমেন্টে আপনার বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে হবে। এই ইনভেস্টমেন্টগুলো প্রাইভেট সেক্টর থেকে করাটা খুবই ডিফিকাল্ট, কারণ হচ্ছে এটার যেই আউটপুট যেটা সেটা কিন্তু ওই প্রাইভেট এন্টারপ্রাইজের পক্ষে রিটেন করা সম্ভব না। মানে ব্যাপারটা হলো আমি পয়সা দিচ্ছি, কিন্তু ওই যে রিসার্চ আউটপুট কিংবা ডেভেলপমেন্ট আউটপুট যদি শুধু আমার কাজে না লেগে যদি এটা পাবলিক এক্সপেন্ডিচার হয়ে যায়, পাবলিক গুড ক্রিয়েশনে হয়ে যায়, প্রাইভেট সেক্টর কেন ইনভেস্টমেন্ট করবে? সেটা করলেও সেটা খুব কমে, সেটা হচ্ছে তখন আপনার ওই CSR লেভেলে। সো দেখা যায় যে রিয়েল ইনভেস্টমেন্টের 1/10 কিংবা 2% লেভেলে নেমে যায় জিনিসটা। সেটা ভায়াবল না। ধন্যবাদ। আমি এবার একটু আসতে চাই জনাব ফজলে শামীম হাসান। আমরা দেখলাম আপনি যে কারণগুলো বলছিলেন যে আমাদের রপ্তানি কমে যাওয়া, আমরা ইতিমধ্যেই আমাদের কাছে খবর আছে যে যেমন বায়ারদের ক্রয়াদেশ কমেছে, তেমনি আমাদের দেশের বিভিন্ন এলাকায় যে গার্মেন্ট শিল্প আছে, বিভিন্ন কারখানা আছে, সেটি সোয়েটার বলেন, সেটা ডেনিম বলেন, বা নিট বলেন, বা ওভেন বলেন, অনেক কারখানা বন্ধও হয়ে গেছে। কারণটা কি? এটি কি এক্সপোর্ট কমার এটি কোনো কারণ কিনা? না, আসলে কারখানা বন্ধের সাথে এক্সপোর্ট তো অবশ্যই একটা সরাসরি জড়িত আছে। আমি মাঝখান থেকে আশরাফ ভাইয়ের সাথে একটু জিনিস অ্যাড করে নিই। প্রোডাক্ট ডাইভার্সিটির ব্যাপারে যেটা বলছিলেন, আমি একটু আশরাফ ভাইয়ের সাথে প্রথম লাইনটার সাথে দ্বিমত পোষণ করি, পরের কথা ঠিক আছে যে আমরা চেষ্টা করতেছি। আশরাফ ভাই, এই কথাটা ঠিক না। আমরা কথা বলতেছি, মানে আমরা বলতে সরকার বা নীতি নির্ধারণের কথা বলছি, যে আমরা প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনের ব্যাপারে অনেক কথা বলতেছি, চেষ্টা আমরা কোনো করি নাই। আপনি যে ব্রাইটলি পয়েন্ট আউট করছেন যে গার্মেন্টসে যে সুবিধাটা আমাদেরকে দেওয়া হয়েছিল, এটা একটা প্রুভেন যে গার্মেন্টস কত ছোট থেকে কত বড় হয়েছে, এবং এটা এইখানে যাই দুর্নীতি হয়েছে যাই হয়েছে, বাট আলটিমেটলি দেশ উপকৃত হয়েছে। এই জিনিসটা বিশ্বের অন্যান্য দেশ আমাদের কাছ থেকে এটা রেপ্লিকেট করলো, তারা এটা কপি করলো, কিন্তু আমাদের দেশে লেদার সেক্টর বলেন, প্লাস্টিক সেক্টর বলেন, টয়েস সেক্টর বলেন, ফার্মাসিউটিক্যালস বলেন, কোথাও এই জিনিসটা দেওয়া হইলো না। তাহলে আমরা তো খালি কথা বললাম, আমরা তো আসলে কাজের কাজ করি না। এবং আমাদের নিজস্ব দেশের নিজস্ব উদ্ভাবনী একটা সুন্দর বন্ডেড ওয়্যারহাউস সিস্টেম, আমাদের ব্যাক টু ব্যাক সিস্টেম, এই পুরো আমাদের ছিল, কিন্তু এই বন্ডেড ওয়্যারহাউস সিস্টেমটা আপনি প্লাস্টিককে দিলেন না, লেদারকে দিলেন না। আর আমরা বলতেছি যে আমরা তো অনেক চেষ্টা করেছি, কিন্তু প্রোডাক্ট ডাইভার্সিফাই হচ্ছে না। এই জন্য একটু বললাম জাস্ট আমরা আসলে কথা বলেছি, চেষ্টা সরকার আসলে সত্যিকারে করে নাই। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে আমাদের কারখানাগুলো যে বন্ধ হয়ে গিয়েছে, এইটা একটা বড় একটা কারণ আসলে আমাদের ব্যাংকিং খাত। আমি ব্যাংকিং খাতের মানে অতীতে, এই বর্তমান সরকারের সময় না, অতীতে যে পরিমাণ লুটপাট হয়েছে সেটাকে যখন কারেকশনের মধ্যে দিয়ে গেল, তখন আসলে দেখা গেল যে আমাদের ব্যাংকগুলোর ভিতরে অধিকাংশ ব্যাংকই ফাঁকা হয়ে গিয়েছে।
আর আমাদের এক্সপোর্ট বিজনেস, বিশেষ করে গার্মেন্টস এক্সপোর্টটা এমন একটা জিনিস, এখানে অনেকগুলা মানে হঠাৎ করে করে আমাদের সমস্যা সৃষ্টি হয়, এগুলো আনফেয়ার, আনডিউ, বাট এটা আমাদের চলার পথে আমরা এটাকে নিয়ে নিই সাথে। বায়ার বললো যে আমি 1 মাস পরে পেমেন্ট দিব, বা আমি কোনো কারণে গুডসটা এখন নিব না, 2 মাস পরে নিব, বা নেক্সট সিজনে নিব। তখন হয়তো কি আগে আমাদের ব্যাংকগুলা যেহেতু নাকি ওভারঅল একটা সিস্টেম ভালো দেখা যাচ্ছিল, ব্যাংকগুলোর সক্ষমতা, তারা আমাদেরকে সাপোর্টটা দিতে পারতো। কিন্তু যেটা হয়েছে যে এই গত 1 বছরে ব্যাংকগুলো যখন অ্যাকচুয়াল সিনারিও বের হয়ে গেছে, ব্যাংকগুলো আর এখন সাপোর্ট দিতে পারতেছে না। ফলে এই ছোট ছোট কারণে দেখা যাচ্ছে যে আমাদের ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। সেই সাথে যে 3 মাসের যে আপনার নন পারফর্মিং লোন আমাদের হয়ে যায় এখন। তো এইসব সবকিছু মিলিয়ে আসলে ব্যাংকিং সাপোর্ট যদি না পাওয়া যায়, এই সেক্টরটা দাঁড়ানোর পিছনে যেরকম বন্ড এবং ব্যাংকিং একটা বড় কারণ ছিল, তেমনি এই সাপোর্ট না পাওয়া গেলে কিন্তু সেক্টরটা আসলে টিকবে না। যে কারণে অন্য সেক্টরগুলো অতএব এই সাপোর্টটা অব্যাহত রাখতে লাগবে, এই সাপোর্টটা অব্যাহত রাখতে লাগবে এই শিল্পকে, মানে এই প্রয়োজনে আউট অফ দ্য বক্স চিন্তা করে হলো আমাদেরকে সাপোর্টটা চালিয়ে রাখতে হবে যদি আমাদের শিল্প বাণিজ্য এবং রপ্তানি বাণিজ্য আমাদের ঠিক রাখতে হয়। জনাব ফজলে শামীম হাসান, আপনাকে ধন্যবাদ। আমরা আবার ফিরবো আলোচনায়, নিচ্ছি আরেকটি বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবার ফিরবো আমাদের অতিথিদের সঙ্গে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, আবার বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আমাদের আলোচনায়। আমি সরাসরি আলোচনায় চলে যেতে চাই জনাব আশরাফ আহমেদ, আপনার কাছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক অশুল্কগত বাধার বিষয়টি, আমরা বিশেষ করে শুল্কগত বাধা যেটা ট্যারিফ ব্যারিয়ার যেটি, সেটি নিয়ে আমরা প্রবলেম এবং আমাদের ইন্টারনাল, আপনি আমাদের জ্বালানি সংকট যেটি, সেটি বললেন। জনাব ফজলে শামীম হাসান উনি ব্যাংকিং খাতের সমস্যার কথা বললেন। এত কিছু সমস্যার পরেও এরই মাঝখানে আমরা কি আসলে আমাদের পণ্যের পাশাপাশি বাজার বহুমুখীকরণ যেটিকে বলা হয়, সেটি কি আমরা করতে পেরেছি? না, এক কথা যদি জবাব দিই, বিকজ আমরা এই মুহূর্তে দেখুন বাজার যে সম্প্রসারণের যে কাজ কর্মকাণ্ডটা যেটা রিলেটেড, এটার সাথে সাথে কিন্তু আমাদের ইন্টারনাল ফাইন্যান্সিয়াল এবং প্রোডাকশন ক্যাপাসিটি খুব ভালোভাবে জড়িত। কীরকম, একজন আরএমজি ম্যানুফ্যাকচারার, তার যদি প্রোডাকশন ক্যাপাসিটি রান করার মতো যথেষ্ট জ্বালানি না থাকে, তার যদি প্রোডাকশন ক্যাপাসিটি এক্সপান্ড করার জন্য কিংবা কন্টিনিউ করার জন্য ব্যাংকিং লাইন্স না থাকে, যেই লেভেলের ইন্টারেস্ট দরকার হয় সেটা জেনারেট করতে না পারেন, তাহলে আপনি কিভাবে আশা করেন যে তার কাছে রিসোর্সেস থাকবে বাজার বহুমুখীকরণের জন্য, অন্য মার্কেট খোঁজার জন্য, সেটা ইনভেস্ট করার জন্য? আমরা প্রায় দেখছি যে আমরা আমাদের এখন সুনির্দিষ্ট যে বাজার আছে সেখান থেকে নানান থ্রেটস আসছে, বিশেষ করে আমাদের যারা কম্পিটিটর তারা আমাদের মার্কেটে ঢুকে পড়ছে। তো সেজন্য আমাদের বিকল্প বাজার রেডি রাখার কি প্রয়োজন না? প্রয়োজন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। দ্য পয়েন্ট ইজ আমরা করতে পারছি কি না, করতে পারার মতো পরিস্থিতিতে আমরা আছি কি না, সেখানে আমাদের ইস্যুটা ওখানেই তৈরি হয়ে যাচ্ছে। আপনার যখন প্রাইভেট সেক্টর যখন ধরেন এই ধরনের উইকনেসের ভিতরে থাকে, আপনি খুব সিম্পলি যেটা আমি সবসময় বলি যে দেখুন, আমাদের একটা ভয়াবহ একটা স্টর্ম গেছে প্রাইভেট সেক্টরের উপর দিয়ে গত 3 থেকে 4 বছরে। আপনার এনার্জি, ফরেন এক্সচেঞ্জ, ব্যাংকিং, লেবার ইনস্টেবিলিটি, পলিটিক্যাল ইনস্টেবিলিটি, প্রত্যেকটা ইস্যুতে একটা বড় ধরনের চাপ ক্রিয়েটেড হয়েছে, যেটা আমি যদি আজকে থেকে 5 বছর আগের আমাদের অপারেটিং কন্ডিশনের সাথে আজকের অপারেটিং কন্ডিশন চিন্তা করি, এটা কিন্তু অনেক ক্ষেত্রেই আমরা অনেকখানি পিছিয়ে গেছি। এই অবস্থায় আমাদের পক্ষে আসলে বাজার সম্প্রসারণের জন্য ইনভেস্টমেন্ট করতে পারার সক্ষমতাটা খুবই সিগনিফিকেন্টলি কমে এসছে। এটি কি শুধুমাত্র প্রাইভেট সেক্টর, গভর্নমেন্টের কোনো? সরকারের ক্ষেত্রে দেখুন, সরকারের ক্ষেত্রে আমাদের দেশের সরকার এই যে বাজার সম্প্রসারণ কিংবা অর্থনৈতিক কূটনীতির ব্যাপারে কখনোই খুব সাফল্যের কোনো কারণ ধারাবাহিকভাবে দেখাতে পারেনি। হিস্টোরিক্যালি একটা দুটো ক্ষেত্রে হয়েছে। আমি যদি খুব সহজ বাংলায় দেখি, আপনি আমাদের কতগুলো প্র্যাকটিক্যাল এফটিএ সাইন করা হয়েছে, কতগুলো প্র্যাকটিক্যালি আমরা এফটিএ কিংবা প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট অথবা ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অথবা ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, অনেকগুলো নিয়ে আমরা কথা বলি। একটু আগে শামীম যেটা বলছিল, দেখুন আমরা তো অনেক কিছু নিয়ে অনেক কথা বলতেছি, কিন্তু কাজ কিছুই করিনি, ব্যাপারটা কিন্তু তাই। সো সেই কারণে সরকারের যদি অর্থনৈতিক কূটনীতির ব্যাপারটা
মাথায় আনি, খুব যে সাফল্যের মুখ দেখেছি আমরা সেটা কিন্তু না। ইকোনমিক ডিপ্লোম্যাসিতে ওরকম কোনো কিছু এখন পর্যন্ত আসে। কারেক্ট। আমি যদি খুব সিম্পলি ব্যাপারটা বলি, দেখুন আপনার আমরা যেমন একটা এক্সাম্পল দিই যে এলডিসি হিসাবে চায়নাতে আমরা ডিউটি ফ্রি অ্যাক্সেস পেয়েছি। সেটা কিন্তু আমাদের সরকারের খুব বেশি কিছু করার ছিল না, কারণ লিটারালি চায়না এক ধাক্কা সমস্ত এলডিসিকে এই সুবিধাটা দিয়েছে। কিন্তু সেটা কি আমরা নিতে পারবো না, কারণ আমরা যখন চায়না থেকে বাংলাদেশ থেকে চায়নায় এক্সপোর্ট করতে যাচ্ছি, আমরা চেষ্টা করছি পৃথিবীর সবচেয়ে এফিশিয়েন্ট ম্যানুফ্যাকচারারের সাথে কম্পিট করতে, সেখানে আমরা এমনিতেও পারবো না। ধন্যবাদ জনাব আশরাফ আহমেদ। আমি শেষ পার্টে আসতে চাই আপনার কাছে, সেটি হলো আমরা তো সমস্যার কথা জানি বা আপনারা বললেন সমস্যা এবং তার পরিণতি কি হচ্ছে আমাদের অর্থনীতিতে বা ব্যবসা বাণিজ্যে, কিন্তু এই অবস্থা থেকে এখনো উত্তরণের পথটা কি? উত্তরণের জন্য যদি একটু আগে সমস্যার যেটা হিসাব বলছিলাম, দেখুন রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া এই কাজগুলো করা সম্ভব হবে না। কারণ আমাদের এক্সপোর্ট মার্কেটে যদি ব্যাপারটা এরকম হয় যে যারা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করেন এবং তারা কিন্তু তাদের অর্ডার অনুসারে ম্যানুফ্যাকচার্ড গুড ইম্পোর্ট করছেন, তারা যদি মনে করেন যে বাংলাদেশ রাজনৈতিকভাবে অস্থিতিশীল থাকবে, তাহলে তারা বাংলাদেশের উপরে নির্ভরতা কমিয়ে দেবেন, এটি স্বাভাবিক। সো হেডলাইন টার্মসে আপনাকে যদি আপনি রাজনৈতিক স্থিতাবস্থা না ফিরিয়ে আনতে পারেন, তাহলে এটা সাস্টেন করবে না, গ্রোথ হবে না। সেকেন্ড যে লেয়ারটা হচ্ছে, যদি রাজনৈতিক স্থিতিশীলতা থাকেও এই মুহূর্তে যদি আপনি আমাদের যে জ্বালানির যে ইস্যুটা আছে, জ্বালানি সরবরাহ এবং এনার্জি সিকিউরিটি যদি আপনি এনশিওর করতে না পারেন, তাহলেও কিন্তু কাজটা হবে না। আপনি জ্বালানি সিকিউর করলেন, কিন্তু দেখা গেল যে আমাদের পক্ষে আসলে ব্যাংকিং সিস্টেমের টাকা নেই, যার ফলে আমরা যেভাবে ব্যাংকিং সিস্টেমের ডিপেন্ডেন্ট হয়ে কাজ করেছি সেটা আমরা করতে পারবো না আর। তো ব্যাংকালারা তো বলছে আমাদের কাছে প্রচুর লিকুইডিটি আছে, 1.5 লাখ কোটি টাকার লিকুইডিটি পড়ে আছে, ব্যবসায়ীরা নিচ্ছে না। দেখুন 1.5 লাখ কোটি টাকার লিকুইডিটি যে হিসাবটা করা হচ্ছে সেটা হচ্ছে সরকারি বিলে যেটা ইনভেস্ট করে বসে আছে ব্যাংকগুলো। খুব সিম্পলিফাইড, আপনার টোটাল ব্যাংকিংয়ের 45 to 50% ব্যাংক, তাদের পক্ষে আসলে নতুন লেন্ডিংয়ের ক্ষমতা নেই, বিকজ তাদের ক্যাপিটাল নেই। যে বাকি 50%-এর আছে তাদের জন্যে 12% কিংবা 13% লোন দেওয়ার থেকে 12% কিংবা 11% ট্রেজারি বিল কিনে বসে থাকাটা অনেক ভালো একটা স্ট্র্যাটেজি, এবং তারাই সেটা করছেন। ট্রেজারি বিল এখন 10-এর নিচে নেমে গেছে, 10-এর নিচে গেছে এই মুহূর্তে, 1 বছর এটা 10-এর নিচে নেমেছে। এখনো কিন্তু আপনি লঙ্গার টাইমগুলো একটু ইয়েতে পাবেন। প্লাস তারা তো গত 1.5 বছর ধরে রীতিমতো মহোৎসবে ট্রেজারি বিলে ইনভেস্ট করেছেন। সো ওইটাও তো মাথায় রাখতে হবে যে 1.5 লক্ষ কোটি টাকা হিসাব যেটা করছেন, তার একটা বড় চাঙ্ক অলরেডি ট্রেজারি বিলে দেওয়া আছে। তাহলে আমাদের রপ্তানি বাণিজ্যের পরিণতি কি? রপ্তানি বাণিজ্যের একটা করে যদি বলি, আপনাকে রাজনৈতিক স্থিতিশীলতা, আপনাকে এনার্জি সিকিউরিটি, সরকারকে আসলে এফোর্ট নিতেই হবে। এবং খুব সহজভাবে বলি, আপনার ওদিন শুনলাম আমরা যে আবার 1 BCF মতো আমাদের শর্টফল, গ্যাস সাপ্লাই শর্টফল, সেটা ইয়ে করতে গেলে আপনার 5 থেকে 10,000 মেগাওয়াট আপনার সোলার লাগবে, সোলার পাওয়ার প্ল্যান্ট জেনারেশন ক্যাপাসিটিতে যেতে হবে। আমরা কিন্তু গত বছর 5,000 মেগাওয়াট ক্যান্সেল করেছি, এবছর আবার দেওয়া হয়েছে মাত্র 1,000 মেগাওয়াট, কিন্তু এটাকে তো আসলে 7-8,000 লেভেলে ইমিডিয়েটলি নিয়ে যাওয়া দরকার। সেটা হলে আমাদের এনার্জি ডেফিসিট যেটা আছে সেটা কমে আসবে। সেকেন্ড যেই মেজর ইস্যুটা হচ্ছে, আমরা যদি আমাদের ব্যাংকিং সিস্টেম যদি আসলে আমাদের প্রাইভেট সেক্টরের গ্রোথ সাস্টেন করতে না পারে, তাহলে কিন্তু আমাদেরকে এখন যে রেস্ট্রিকশনটা আছে, মানে এখন এফেক্টিভলি ব্যাপারটা এরকম যে আমি ব্যাংকিং সিস্টেমের বাইরে কোনোভাবে এক্সপোর্ট ইম্পোর্ট কিছুই করতে পারবো না। ফলে যেটা হয় যে গ্লোবালি সবচেয়ে যে হাই গ্রোথ এরিয়া ট্রেডে যে ওপেন অ্যাকাউন্ট ট্রেড, এটা কিন্তু বাংলাদেশে আদৌ সম্ভব হয় না ইপিজেডের বাইরে। আমি মনে করি যে ব্যাংকিং সিস্টেমে যদি এই ধরনের রেস্ট্রিকশনের কিংবা কনস্ট্যান্টের ভিতরে থাকে, তাহলে প্রাইভেট সেক্টরকে গ্রো করতে গেলে আসলে আমাদেরকে এই যে রেস্ট্রিকশনগুলো আছে এগুলো তুলে দিতে হবে, আমাদেরকে ব্যারিয়ার খুলে ওপেন অ্যাকাউন্ট ট্রেড করতে দিতে হবে। ধন্যবাদ জনাব আশরাফ আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ ফজলে শামীম এহসান, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনা এখানেই শেষ করব। তার আগে জানিয়ে রাখছি, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক এই অনুষ্ঠান বিজনেস টাইমস সপ্তাহের শনি থেকে বৃহস্পতি একই সময়ে সরাসরি সম্প্রচার হয়। আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমি সুলতান মাহমুদ। আল্লাহ হাফেজ।